আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো, হ্যালো ভিউয়ার্স, আজকে আমি প্রেপোজিশন একটি গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক। আজকে আপনাদের মাঝে প্রেপোজিশন নিয়ে ডিটেলস আলোচনা করব এবং সরকারি চাকুরিতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তাদের জন্য এই প্রেপোজিশন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে প্রেপোজিশন আপনারা সহজেই করতে পারবেন। হ্যাঁ, প্রেপোজিশন দেখলে আপনি সহজে কিভাবে কোন প্রেপোজিশনটা কোথায় বসবে সেটা আপনারা বুঝতে পারবেন। সো শুরু করা যাক। সো দেখেন, আসলে প্রেপোজিশন কাকে বলে? প্রেপোজিশন প্রিয়ত্ব কি বলেন তো? পূর্বে। আর পজিশন মানে কি? অবস্থান। সো নাউন বা প্রনাউনের পূর্বেই কিন্তু এই প্রেপোজিশনের অবস্থান, মানে প্রিপোজিশনটা বসে। কোথায় বসে? নাউন বা প্রনাউনের পূর্বেই কিন্তু প্রেপোজিশন বসে। সো আপনারা প্রিপোজিশন হয়তো কিছু প্রিপোজিশন আপনারা শুনে থাকবেন। অ্যাড, ইনটু, বিফোর, আফটার, হ্যাঁ? বিভিন্ন রকমের প্রেপোজিশন আছে। সো এই প্রেপোজিশনগুলো একটি চার্ট দেখে আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলেই আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। সো দেখেন, আমি এই একটা প্রেপোজিশনের একটা প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি। এটা এটা দেখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান বা হিসাবরক্ষকে 2018 সালে আসছিল। এইভাবে আমি যে আজকে আপনাদের প্রিপোজিশনের ক্লাসটা নেব, সেটা সেটা বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নগুলা এসেছিল। সো আপনাদেরকে তা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, প্রেপোজিশন স্ট্যান্ড বিফোর, মানে প্রেপোজিশন স্ট্যান্ড মানে কি? বসে। বিফোর কার আগে বসে বলেন তো? 1 নাম্বার ইন্টারজেকশন। এটা কি ইন্টারজেকশনের আগে বসে, নাকি নাউনের আগে বসে, নাকি কনজাংশনের আগে বসে, নাকি নাউন অর প্রোনাউনের আগে বসে? সো দেখেন, এই 4টা অপশনের মধ্যে আপনি যদি বাছাই করেন, তাহলে আগেই আমি আপনাদেরকে বলেছি প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সো এখানে দেখেন ইন্টারজেকশন, তাহলে এটা হবে না। নাউন, তো নাউনের আগে বসে, ঠিক আছে, ওকে। কিন্তু 4টা অপশন দেখেন, 4টা অপশন আমরা দেখি, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। নাউনের আগে বসে, এটা ঠিক আছে, ওকে। পরেরটা দেখি কনজাংশন। কনজাংশন হলো এন্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এইগুলা। ঠিক আছে? সো কনজাংশনের আগেও কিন্তু প্রেপোজিশন বসে না। নাউন অর প্রোনাউন, দ্যাট মিন্স ওই যে দেখেন আনসার, সঠিক উত্তর হবে নাউন অর প্রোনাউন। সো প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এটা হলো রাইট আনসার, উম্ম। এরপরটা দেখেন 2, আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার। আই নো নাথিং, আমি কিছু জানি না। রিগার্ডিং দিস ম্যাটার, এই ব্যাপারে আমি কিছু জানি না। হিয়ার রিগার্ডিং এখানে কি? এই জিনিসটা কি বলেন তো? এটা কি প্রেপোজিশন নাকি অন্য কিছু, অন্য কোনো পার্টস অফ স্পিচ? তো প্রথম দেখেন জিরান। জিরান মানে কি? বার প্লাস আইএনজি, মানে এটা হবে না। হতে পারে, দেখেন এই যে রিগার্ডিং জিরান আছে, বার প্লাস আইএনজি। সো পরবর্তীটা দেখি, প্রেপোজিশন নাকি এটা অ্যাপোজিশন নাকি কনজাংশন, এটা কোনটা হবে বলেন? সো এটা 100% কোনটা হবে বলেন? প্রেপোজিশন। কেন প্রেপোজিশন হলো? কারণ দেখেন, আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার, এই দিস ম্যাটারে কি একটা বলেন তো? এটা একটা নাউন। ঠিক আছে? সো নাউনের আগে কিন্তু এই যে প্রেপোজিশন, যে পার্টস অফ স্পিচটা থাকবে সেটা কি? প্রেপোজিশন। সো এটা প্রেপোজিশন। দেখেন, একটা ব্যাখ্যা লেখা আছে, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, নাউন বা প্রোনাউন এর সাথে সেন্টেন্স এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাদেরকে প্রেপোজিশন বলে। এই সংজ্ঞাটা বুঝতে পারছেন? সো এখন দেখেন, একটা প্রেপোজিশন একটা চার্ট দেখেন, একটা গড় দেখছেন? এই যে 3টা প্রেপোজিশন এখানে লেখা আছে। সো ইন, অন, অ্যাট। আচ্ছা, ইন কাকে বলে? ইন হলো কোনো কিছুর মধ্যে যদি বোঝায়। বড় স্থানের ক্ষেত্রে ইন হয়, এবং কোনো কিছুর মধ্যে থাকলে সেটা ইন ব্যবহার করতে হয়। অন একটা প্রেপোজিশন। সো অনও একটা প্রেপোজিশন। অন হলো কোনো কিছুর উপরে ব্যবহৃত হওয়ার জন্য অন ব্যবহৃত হয়। অ্যাট হতো কোনো কিছুর, যে আপনি কোনো কিছুর দিকে, হ্যাঁ, কোনো সময়ে ছোটো স্থানের ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহৃত করতে হয়। সো এই 3টা প্রেপোজিশনই কিন্তু সময়ের আগে ব্যবহৃত হয়। অ্যান্ড কীভাবে দেখেন, 1 নাম্বার দেখেন, পাশের চিত্রে নেই সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে বসে ইন। দ্যাট মিন্স
সবচেয়ে বড় সময়, সময় বোঝাইলে কিন্তু প্রেপোজিশন ইন হয়, কিন্তু সবচেয়ে বড় সময়, ঠিক আছে? বড় সময় কোনটা? যেমন ইয়ার, ইয়ার মানে কি বছর, সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতাব্দী। দ্যাট মিনস লঙ্গার পার্টস অফ দ্য ডে, দিনের যদি কোনো বড় অংশ থাকে, হ্যাঁ, দিনের একটা বড় অংশ পার্ট থাকে, তখন যেমন আমরা যদি বলি সকাল, বিকাল, রাত, এটি কিন্তু দিনের একটা বড় পার্ট বা অংশ। এই দিনের বড় অংশ বা পার্টের আগে কিন্তু প্রেপোজিশন ইন বসে। যেমন একটা উদাহরণ দেখেন, ইন দ্য মর্নিং, মর্নিং কিন্তু সকালবেলা, বড় একটা সময়, ঠিক আছে? সো ইন দ্য আফটারনুন, আফটারনুনও কিন্তু দিনের একটা পার্ট বা অংশ, বড়, হ্যাঁ? সো এটার ক্ষেত্রেও কিন্তু আফটারনুনের ক্ষেত্রেও কিন্তু ইন হবে। সো ইন দ্য ইভিনিং, এই সন্ধ্যাবেলা, দেখছেন? তো এটাও একটা দিনের একটা পার্ট বা বড় অংশ। ইন দ্যাট সিচুয়েশন এখানে প্রিপোজিশন ইন হবে। আরেকটা দেখেন, তুলনামূলকভাবে ছোট সময়ের ক্ষেত্রে কিন্তু অন বসে। তাহলে ইনটা বুঝতে পারছেন কোথায় বসে? বড় সময়ের ক্ষেত্রে কি বসে? ইন। এবং ছোট সময়ের ক্ষেত্রে কি বসে? যে তুলনামূলক ছোট সময়ের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন অন থার্সডে, অন জুন 26, ঠিক আছে? মানে জুনের 26 তারিখ, অন ইট ডে। এবং একটা কথা একটা ফলো করবেন, যে অকেশান, যত রকমের মানে অকেশান থাকবে সেগুলোর পরে যদি ডে থাকে তখন কিন্তু অন হয়। সো ডে, এন্ড এবং ডেট, ঠিক আছে? সো এর আগেও কিন্তু প্রিপোজিশন অন হবে। এবং আরেকটা দেখেন, সবচেয়ে ছোট সময়ের ক্ষেত্রে বসে অ্যাট। সবচেয়ে ছোট ছোট সময়টা যখন থাকবে অ্যাট, আর বড় সময় থাকলে কি হয়? ইন। এটা মনে রাখবেন। দিনের সংক্ষিপ্ত অংশ বোঝাইতে অ্যাট বসে। আমি আগে বলেছিলাম যে দিনের বড় বড় পার্ট যে অংশগুলো আছে সেক্ষেত্রে কি হয়? প্রেপোজিশন কি হয় বলেন? ইন হয়। আর দিনের যখন ছোট ছোট পার্ট থাকবে, অংশ থাকবে, হ্যাঁ, তখন এর ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট হয়। যেমন অ্যাট ডোন, অ্যাট নোন, দুপুরবেলা, অ্যাট ডাক্স, গোধূলির সময়, অ্যাট মিড ডে, ঠিক আছে? সো এই শব্দটির আগে সবসময় প্রিপোজিশন অ্যাট ব্যবহার করবেন। সো এখন দেখেন, ইনের কিছু উদাহরণ এক্সাম্পল নিচে আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এই সূত্রটা কিন্তু ফলো করবেন, তাহলে কিন্তু এটা ইজিলি ব্যবহার বসাইতে পারবেন, হ্যাঁ? তা আই উইল বি ফ্রি দ্য আফটারনুন, আফটারনুন কি দিনের একটা বড় পার্ট না, অংশ না? সো আমি কি বলেছিলাম, দিনের একটা বড় পার্ট বা অংশের ক্ষেত্রে প্রেপোজিশন কি হয়? ইন হয়। অন আছে, ইন আছে, অ্যাট আছে, অফ আছে, দ্যাট মিনস ইন হবে। আচ্ছা দেখেন, এই যে লেখা আছে এখানে, ব্যাখ্যাটা দেখেন, লঙ্গার পার্ট অফ দ্য ডে, এর সামনে ইন বসে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই শব্দের ক্ষেত্রে আপনি অবশ্যই ইন ব্যবহার করবেন। আটা দেখেন, মাই বার্থডে ইজ ফেব্রুয়ারি। এখন দেখেন কি হবে, এই যে ফেব্রুয়ারি মাসের নাম আছে না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলো মাসের নামের আগে অবশ্যই আপনি ইন ব্যবহার করবেন। ঠিক আছে? আরেকটা দেখেন, হি কেম টু বাংলাদেশ, সে বাংলাদেশে এসেছিল নভেম্বর 1993। দ্যাট মিনস এটা কি নভেম্বর, একটা অক্টোবর, নভেম্বর একটা মাসের নাম, ঠিক আছে? সো এর ক্ষেত্রে আপনি অবশ্যই কি ব্যবহার করবেন? ইন ব্যবহার করবেন। এই দেখেন ব্যাখ্যাটা, বড় সময়ের বছরের পূর্বে ইন বসে, ঠিক আছে? সাধারণত ইয়ার এবং মান্থ এর সামনে ইন ব্যবহৃত হয়। ইয়ার এবং মান্থ থাকলে আপনি কি ব্যবহার করবেন? ইন ব্যবহার করবেন, ঠিক আছে? এই যে মান্থ, ঠিক আছে? ঠিক আছে, এই যে ইন ব্যবহার করবেন। যেমন ইন 2004 সাল, হুম? ইন ফেব্রুয়ারি, ইন নভেম্বর, এগুলোর ক্ষেত্রে সব আপনি ইন ব্যবহার করবেন। পরেরটা দেখেন, ইনের ব্যবহারটা তাহলে একটু ক্লিয়ার, ঠিক আছে? বুঝতে পারছেন? বড় সময়ের ক্ষেত্রে কি হয়? ইন হয়, এটা মনে রাখবেন। পরে দেখেন অ্যাট, অ্যাট, অ্যাট হলো ছোট স্থানের ক্ষেত্রে, আমি বলেছিলাম সবচেয়ে ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। মানে দিনের সংক্ষিপ্ত অংশ বোঝাইতেও অ্যাট ব্যবহার করতে হয়। দেখেন, আই গট আপ, আমি উঠলাম, ঠিক আছে? 6 o'clock, আমি উঠলাম অ্যাট 6 o'clock, মানে কখন? 6টায়, ঠিক আছে? 6টায় আমি ঘুম থেকে উঠলাম, এটা কিন্তু ছোট একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে? 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 9টা, এরকম ছোট ছোট অংশ থাকলে অ্যাট ব্যবহৃত করতে হবে। লেটস মিট, সাক্ষাৎ করো 6 o'clock, তাহলে এটা তো সেম কাহিনী, অ্যাট হবে, ছোট সময়, হ্যাঁ? মাই ফ্লাইট ডিপেন্ডস, মাই ফ্লাইট ডিপেন্ডস, আমার ফ্লাইটটা নির্ভরশীল এর কয়টার দিকে? 5 PM, মানে 5টার দিকে। দেখেন ছোট সময় বোঝালেই অ্যাট ব্যবহৃত করতে হবে। সো আরেকটা দেখেন, চোজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কমপ্লিট। যেমন হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল কটা? অ্যাট এক্স্যাক্টলি
2 AM 2টার সময়, ছোটো সময়, ঠিক আছে? সো আপনি কি করবেন? অ্যাট ব্যবহার করবেন। আর এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু যে কোনো না কোনো পরীক্ষায় আসছে, ব্যাংকে আসছে, সরকারি যে কোনো চাকুরি এক্সাম পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসছে, ঠিক আছে? সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে অ্যাট ব্যবহৃত হয়। যেমন আই গট আপ অ্যাট 6 o'clock, অর্থ আমি ঠিক 6টায় ঘুম থেকে উঠি। হি ওয়াজ বর্ন অ্যাট এক্স্যাক্টলি 2 AM, সে ঠিক রাত 2টায় জন্মগ্রহণ করেছে। পরবর্তীতে দেখেন ডু ইউ ওয়ার্ক নাইট। নাইট কি বলেন তো? একটা ছোট সময় না? ছোট সময়ের ক্ষেত্রে কি হবে? অ্যাট হবে। প্রিপোজিশন কি হবে? অ্যাট ব্যবহৃত করতে হবে। সো দেখেন একটা কথা লেখা আছে, দেখেন কোনো ঘটনা বা ঘটার নির্দিষ্ট সময় বুঝাইতে ব্যবহৃত অভিব্যক্তি বিশেষ বুঝাইতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন আই স্টার্ট ওয়ার্ক অ্যাট 9 o'clock, ছোট সময় বুঝাইলে আপনি অ্যাট ব্যবহার করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ডু ইউ ওয়ার্ক অ্যাট নাইট, তুমি কি রাতে কাজ করো? ছোট সময়, ঠিক আছে? আচ্ছা, এখন আরটা দেখেন, অনের ব্যবহারটা দেখেন আজকে। অন, অন হলো কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে এটা কি লেগে থাকবে, ঠিক আছে? আমি যদি বলি দ্য বুক অন দ্য টেবল, টেবলের উপরে কি আছে? বইটা আছে। সো অন প্রেপোজিশনটা হলো কোনো কিছু লেগে থাকবে বা স্পর্শ করে থাকবে, সেটা উপরে কোনো কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখেন চোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আপনি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা কি করেন? যাচাই করে লেখেন। দেখুন দে আর গোয়িং টু মিট, দে আর গোয়িং তারা যাচ্ছে, টু মিট দেখা করতে, দ্য প্রিন্সিপাল কার সাথে? প্রিন্সিপাল। সানডে মর্নিং, তাহলে কোন সময়ের মধ্যে বলেন? সানডে মর্নিং, তাহলে কি হবে? অন সানডে মর্নিং। সানডে মানে সপ্তাহর নাম যখন থাকবে, ঠিক আছে? সপ্তাহ আছে না? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, এগুলো থাকলে সপ্তাহে 7টা সপ্তাহের নাম থাকলে আপনি ডিরেক্টলি অন ব্যবহার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আটা দেখেন আই স ইউ, এই দেখেন তাহলে এটা কি সপ্তাহের নাম, ঠিক আছে? সো আপনি অন ব্যবহার করে দিবেন। আটা দেখেন হি উইল গো টু সিলেট, এই যে ফ্রাইডে, ঠিক আছে? সো এটা তো আপনি কি সপ্তাহের একটা নাম, আপনি অন ব্যবহার করে দিবেন, ঠিক আছে? আবার দেখেন হি উইল গো টু ঢাকা অন সানডে, এটাও হবে। আর মাই বার্থডে ইজ অন ফ্রাইডে, এটাও হবে। সপ্তাহ 7টা নামে, সপ্তাহ মানে 7 দিনের এক সপ্তাহ না, তো 7 দিনের সপ্তাহের নামগুলো থাকলে আপনি ডিরেক্টলি অন ব্যবহার করে দিবেন, ঠিক আছে? দেখুন আওয়ার এক্সামিনেশন উইল স্টার্ট অন স্যাটারডে নেক্সট, ঠিক আছে? দেখেন তুলনামূলকভাবে ছোট সময়ের পূর্বে অন বসে, নির্দিষ্ট বার ডেট এর সামনেও থাকলে অন ব্যবহৃত হয়, ঠিক আছে? সো দেখেন এটা কি বলছে? যে বলতেছে নির্দিষ্ট বার, হ্যাঁ? যেমন জুন, ঈদ ডে, এরকম। যেমন দেখেন অন থার্সডে, অন জুন, অন ঈদ ডে, এগুলোর আগেও কি অন ব্যবহার করবেন। আরটা দেখেন আই ইন্টেন্ড টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, হ্যাঁ আমার ইচ্ছা, আমি কি করব? বেড়াবো কোথায়? মাই গ্র্যান্ড প্যারেন্টস দিস উইক, বলেন তো এটা কি সপ্তাহ না? সপ্তাহ থাকলে কি এই সপ্তাহে নাকি? ছোট সময় একটা। সো এই ছোট সময়ের ক্ষেত্রে অন ব্যবহার করবেন। দেখেন আরটা দেখেন করিম ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স, করিম ওয়েন্ট গিয়েছিল টু দ্য মাউন্টেনে, হ্যাঁ পর্বতে বা পাহাড়ে গিয়েছিল। হিজ ভ্যাকেশন, তার মানে কি অন হিজ ভ্যাকেশন, যে কোনো উপলক্ষ থাকবে, হ্যাঁ ভ্যাকেশন ছুটির দিন এ থাকবে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে অন ব্যবহার করবেন। দেখেন দ্য ট্রেন রানস অন টাইম, অন টাইম শব্দের তোর যথাসময়। এখন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝতে পারছেন? এটা কিন্তু আবার মুখস্থ করতে হবে আপনাকে, মুখস্থ ছাড়া কাজ হবে না। সো দেখেন ইন টাইম শব্দের অর্থ হলো সময়ের আগে। ইন টাইম মানে সময়ের আগে ব্যবহৃত করতে হয়। আর অন টাইম মানে যথাসময় যদি বোঝায় তাহলে অন টাইম ব্যবহার করবেন। তো টাইমের আগে দেখা গেল ইনও হয়, অনও হয়, আবার টু টাইমও হয়। যেমন সময়ের সাথে সামঞ্জস্য রেখে এটা আপনি টু টাইমও ব্যবহার করতে পারবেন। আচ্ছা আরেকটা দেখেন 17 দে রিচ ঢাকা, তারা ঢাকায় পৌঁছলো 7 কি PM, এটা ছোটো সময় না? ছোটো সময় থাকলে কি বলছিলাম হবে? অ্যাট হবে। 100% আপনি কি অ্যাট ব্যবহার করবেন। পরে কি সানডে, স্যাটারডে, সানডে, মানডে এগুলো থাকলে কি বলছিলাম না? 7টা বার এগুলো থাকলে অন হবে। সো এখানে আনসার হবে অ্যাট এবং অন। এখন দেখেন ফর। সো ফরটা দেখেন, ফর শব্দের অর্থ হলো জন্য, কোনো কিছুর জন্য বোঝাইলে কিন্তু ফর ব্যবহৃত করতে হয়। যেমন দেখেন জুলিয়া হ্যাজ বিন ইল, ঠিক আছে? দেখেন জুলিয়া হ্যাজ বিন ইল, এখানে সিন্স অথবা ফর দুইটাতে একটা হবে, হ্যাঁ। তো এখন দেখেন আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে মান্থ কথাটা উল্লেখ থাকে, হ্যাঁ, যদি কোনো মানে
মানে এটা যদি স্টার্টিং পয়েন্ট থাকে, ঠিক আছে, স্টার্টিং পয়েন্টের কথা বলেছিলাম, যদি মান্থ থাকে এবং বছরও থাকে, তখন আপনি কি ব্যবহার করবেন, একটা ফর ব্যবহার করবেন, প্রেপোজিশন, ঠিক আছে। সো মান্থ কথাটা আছে, আপনি ডিরেক্টলি ফর ব্যবহার করে দিবেন, ওকে। আর সিন্সটাও ব্যবহার করতে পারতেন যদি আপনার এই কাজটা কি থাকতো বলেন, সিন্সটা ব্যবহার করতে পারতেন যখন এটা কি লং পিরিয়ড অফ টাইম বুঝাইতো, তখন আপনি সিন্স ব্যবহার করতে পারতেন, হ্যাঁ। সো এটা সিন্স আর হবে না, এখন কি ফর হবে। এখানটা দেখেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সে এখানে কাজ করতেছে 3 ইয়ার্স। দেখেন ফর 3 ইয়ার্স, কোনো কাজ যদি করতেছে তেসি তেসো থাকে, এই কথাটা মনে রাখবেন একটু, কোনো কাজ তেসি তেসো এরকম থাকতেছে তখন, আর এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন আপনি ফর ব্যবহার করবেন, ঠিক আছে। এটা হলো প্রেপোজিশন ফর, সাধারণত ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে পিরিয়ড অফ টাইম বোঝাইতে ব্যবহার করা হয়ে থাকে। ফর 3 মান্থ সিম্পল প্রেজেন্ট টেন্সের ছাড়াও অন্য কোনো টেন্সের সাথেও ব্যবহার হতে পারে। সিন্স প্রেপোজিশনটি পয়েন্ট অফ টাইম নির্দেশ করে এমন ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বসে, যেমন সিন্স মানডে, নির্দিষ্টভাবে যদি আপনি বলেন তখন আবার এই সিন্সটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আটা দেখেন 20, হি সেড নাথিং, সে কোনো কিছু বলল না, এ লং টাইম, ফর এ লং টাইম, মানে হি সেড নাথিং ফর এ লং টাইম, সে অনেকক্ষণ কিছু কি বলল না। সো এটা হলো পিরিয়ড অফ টাইম, দ্যাট মিনস এখানে ফর হবে। এখন দেখেন সিন্স কোথায় হবে, আগে বলেছি ফর এবং সিন্স। সো আমি কিন্তু একটা আপনাদের ভিডিও দিয়েছি, সিন্স, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিন্স এবং ফর। সিন্স এবং ফরের মধ্যে যে পার্থক্য আছে সেটা আমার একটা ভিডিও আপনাদের আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখেন তাহলে সিন্স এবং ফর সম্পর্কে এ টু জেড আপনাদের এখানে বলা হয়েছে। আপনারা যদি দেখেন ভিডিওটা তাহলে অবশ্যই সিন্স এবং ফরের মধ্যে যে পার্থক্যটা আছে আপনারা সহজে বুঝতে পারবেন। সো দেখেন, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, সিন্স, বলেন, সিন্স ফ্রাইডে, কখন থেকে, সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে সে ছিল, উপস্থিত ছিল। এটা এটা কি মানে নির্দিষ্ট একটা টাইম, সময়, হ্যাঁ, এটা কিন্তু হতে থেকে চেয়ে এরকম কিছু বোঝাচ্ছে না, হ্যাঁ। সো এখানে সিন্স ফ্রাইডে হবে, মানে এটা হলো সিন্স ফ্রাইডে, ঠিক আছে। তো বুঝতে পারছেন এটা। এখন দেখেন আরেকটা, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে কখন, এটাও দেখেন এই যে সকালের, মানে নির্দিষ্ট একটা পিরিয়ড অফ টাইম, মর্নিং থাকতে পারে, মর্নিং থাকতে পারে, ইভিনিং থাকতে পারে, নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম থাকলে আবার সিন্স হবে, ঠিক আছে। এটা দেখেন 23 নাম্বার, এখানে দেখেন দ্য চাইল্ড হ্যাজ বিন মিসিং ইয়েস্টারডে, তাহলে কি বলেন তো, দ্য চাইল্ড মানে শিশুটা, হ্যাজ বিন মিসিং মানে শিশুটা কি, শিশুটাকে পাওয়া যাচ্ছে না, কখন থেকে পাওয়া যাচ্ছে না, এই সিন্স ইয়েস্টারডে থেকে পাওয়া যাচ্ছে না। সো এখানে সিন্স হবে। সো আপনাদেরকে আমি আগেই বলেছি, সিন্স সাধারণত কোনো কাজ হতে থেকে থাকলে আপনি সিন্স ব্যবহার করবেন, ঠিক আছে। আর কোনো কাজ শুরুর সময় নির্দিষ্ট থাকলে তার পূর্বেও কিন্তু আপনি সিন্স ব্যবহার করবেন। আর ফর হলো কোনো কাজ যাবৎ, ধরে, ব্যাপী ইত্যাদি থাকলে ফর ব্যবহার করবেন, বুঝতে পারছেন। কোনো কাজ কি ফর কখন হবে, যখন বাংলার অনুবাদটা এরকম হবে যাবৎ, ধরে, ঠিক আছে, ব্যাপী এরকম থাকবে তখন হবে, এটা একটু মনে রাখবেন আপনারা। আর সিন্স প্লাস নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম আর কি, দ্যাট মিন নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন আপনি সিন্স ব্যবহার করবেন। এখন দেখেন, তাহলে আমরা দেখে গেল সিন্স। এখন দেখেন, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি কি ঢাকায় বসবাস করছি। দেখেন তাহলে কি হবে, সিন্স, ফ্রম, আফটার, টিল, টিলও হবে না, সিন্স ও আফটারও হবে না, এটার অপশন নেই। সো সিন্স এবং ফর হবে, সিন্স এবং সিন্স হবে নাকি ফর হবে বলেন, এটা 100% কত হবে, সিন্স হবে, সিন্স হবে। কেন হবে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, এটা নির্দিষ্ট একটা সময়, আমি 2000 সাল থেকে আমি কি ঢাকা বাস করতেছি, বুঝছেন। তাহলে কি এটা কি, যে হতে থেকে, আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করতেছি, এটা হতে থেকে এই শব্দটা আছে, বাংলা অনুবাদ করলে এরকম আসে, তখন আপনি সিন্স ব্যবহার করবেন। আর দেখেন, কোনো নির্দিষ্ট সময় ধরে চলমান কোনো কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহৃত করতে হয়, এটা মনে রাখবেন। এখন আরেকটা দেখেন, যে হি হ্যাজ বিন ইল, এই দেখেন সিন্স ফ্রাইডে লাস্ট, এই যে আবার কখন থেকে, এই যে ফ্রাইডে লাস্ট থেকে সে কি অসুস্থ, তো এখানেও কি হবে, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন, দে হ্যাভ অল বিন ফ্রেন্ডস, দেয়ার ফার্স্ট ম্যাচ অ্যাজ এ টিম,
এখানে কি হবে দেখেন, দে হ্যাভ অল বিন ফ্রেন্ডস সিন্স দেয়ার ফার্স্ট ম্যাচ অ্যাজ এ টিম, এটাও একটি নির্দিষ্ট সময়, দ্যাট মিনস সিন্স হবে। এখন দেখেন ডিউরিং, ডিউরিং শব্দের অর্থ কাল বা সময় একটা বোঝাবে। সো এই ডিউরিং শব্দের অর্থ কাল বা সময়। সো কাল বা সময়ের ক্ষেত্রে আমরা এই প্রেপোজিশন ডিউরিংটা ব্যবহার করি। সো একটা দেখেন, একটা সেন্টেন্স এখানে লেখা আছে বড়, দেখেন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ওয়ান, চারটার মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স হবে। হ্যাঁ, সো এটা আপনাদেরকে বলছে আইডেন্টিফাই করার জন্য। এখন দেখেন, মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং 6 উইক ইন সামার। এখন দেখেন কি বলছে এখানে, মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, আমার পিতা কোথায় ছিল, হসপিটালে, ডিউরিং দ্য 6 উইকস ইন সামার, এটা একটা বললো। আরটা দেখেন ইন সামার ডিউরিং 6 উইক, হ্যাঁ 6 উইক, এই যে উইক মানে কি বলেন তো, উইক মানে কি, উইক হলো একটা সপ্তাহ। সো এই সপ্তাহের কিন্তু আমরা ফর ব্যবহার করতাম, ঠিক আছে, থাকলে কি করতাম, ফর ব্যবহার করতাম। তো ইন সামার ডিউরিং 6 উইক মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, একটা মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং 6 উইক ইন সামার। আবার দেখেন মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক ডিউরিং দ্য সামার। এই যে দেখেন সামারটা, সামার মানে কি, এখানে দেখেন এখানে পিরিয়ড অফ টাইম বোঝাইতে ফর 6 উইক এবং গ্রীষ্মকাল বোঝাইতে ডিউরিং শব্দটি ব্যবহার করা হয়েছে। সো এটা কিন্তু 25তম বিসিএসে প্রশ্নটা আসছিল, আপনারা এটা একটু, আপনারা এই প্রশ্নটা এই ডিউরিং মানে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তো এই জন্য আপনার এই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রেও দেখেন আর্টিকেল একটা দিয়ে আছে, ঠিক আছে। সো এর আগে ডিউরিংটা ব্যবহার করা হয়েছে। আরটা দেখেন মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক, তাহলে কি হবে, ডিউরিং সামার, সামার এটা কি সময় উল্লেখ করতেছে, একটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করতেছে অমুক সময়ের মধ্যে, ঠিক আছে। সো এখানে ডিউরিং ব্যবহার করা হয়েছে। আচ্ছা এখান দেখেন দ্য বয় প্লেড ফুটবল, বালকটা কী করে, ফুটবল খেলে, কোন সময়ে, ডিউরিং রেইন, রেইন মানে কি একটা সময়ের মধ্যে, এই বৃষ্টির সময়ের মধ্যে, ঠিক আছে। সো এখানে দেখেন অক্সফোর্ড ডিকশনারিতে মোতাবেক উইদিন দ্য পিরিয়ড অফ টাইম, প্রদত্ত বয়সসীমার মধ্যে সেই সমকালীন বোঝাইতে ডিউরিং ব্যবহার করা হয়। মানে ডিউরিংটা মূলত একটা সময়কে উল্লেখ করে, ঠিক আছে, একটা কাল বা সময় যদি উল্লেখ আপনি এই সেন্টেন্সটা পরে বোঝেন তাহলে আপনি ডিউরিং প্রিপোজিশনটা ব্যবহার করতে পারেন। সো দেখেন বাই, বাই শব্দের অর্থ হলো ধারা, কোনো কিছু ধারা থাকলে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করি। হ্যাঁ, বাই, বাই মানে কোনো কিছুর ধারা, ঠিক আছে, আমি ওইটার দ্বারা, আমি এইটার দ্বারা, মানে কোনো কিছুর ধারা যদি কোনো আপনি কাজ করেন তখন আপনি বাইটা ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, দেখছেন আপনার ঘড়িতে এই যে বাই ইউর ওয়াচ, ইউর ঘড়ির ধারা, কোনো কিছু ধারা দেখতেছেন না, সো এখানে বাই হবে। হোয়াট ইজ দ্য টাইম, সময় কত বাজে, বাই ইউর ওয়াচ আপনার ঘড়িতে, তখন বাই ব্যবহার কর। আর ফর তোর জন্য এটার হবে না, অন মানে কি কোনো কিছুর উপরে হবে না, ইনত মধ্যে, তাহলে এটাও হবে না, কোনো কিছু দ্বারা বোঝালে আপনি বাই ব্যবহার করবেন। সো দেখেন আটা ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, বাই মাই ওয়াচ, এটাও কিন্তু বাই হবে কারণ এই ঘড়ির ধারা, এর আগের সেন্টেন্সটার মতোই। এখন দেখেন দ্য প্রাইম মিনিস্টার উইল হিজ ক্যাবিনেট, তাহলে কী করবেন বলেন, দ্য প্রাইম মিনিস্টার উইল এক্সপ্যান্ড হিজ ক্যাবিনেট, মানে হিজ ক্যাবিনেট বাই নেক্সট ফিউ ডেজ, মানে কয়েকদিন পর, ঠিক আছে, ধারা বোঝাইতেছে কোনো কিছুর ধারা। দ্য প্রাইম মিনিস্টার উইল এক্সপ্যান্ড ব্যয় করবে হিজ ক্যাবিনেট তার মন্ত্রিসভায়, হ্যাঁ, বাই নেক্সট ফিউ ডেজ কিছুদিন পরে। সো ভবিষ্যৎকালের কোনো কাজ পয়েন্ট অফ টাইমের মধ্যে ঘটবে বোঝাইতে বাই বা বিফোর শব্দটা ব্যবহার করতে পারেন। আরটা দেখেন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, এটা ছুটির দিন বুঝাইতে উইকেন্ড এর পূর্বে অ্যাড ব্যবহৃত করতে হয়, এটা মুখস্থ রাখবেন। আই কট হিম দ্য ইয়ার, মানে বলতেছে কোনো কিছুর অংশ বুঝাইতে প্রেপোজিশন বাই ব্যবহৃত হয়, তাহলে আই কট হিম বাই দ্য ইয়ার এর অর্থ আমি তার কান ধরেছিলাম, ঠিক আছে, আই কট হিম বাই দ্য ইয়ার, আমি তার কান কী করেছিলাম, ধরেছিলাম। সো এখন দেখেন স্থানের সাথে সম্পর্কিত প্রেপোজিশন, কিছু স্থানের সাথে যখন বসবে তখন এই প্রিপোজিশন, যে কোনো স্থান আর কি, স্থান বোঝাইলে আপনি এই প্রেপোজিশনগুলো ব্যবহৃত হবে।
যেমন ইন হইতে পারে, অ্যাট হইতে পারে, অন হইতে পারে, টু হইতে পারে, অ্যাক্রস হইতে পারে। তো ইন অর্থ কি মধ্যে, অ্যাট অর্থ দিকে, অন অর্থ কি কোনো কিছুর উপরে, টু অর্থ দিকে, হ্যাঁ। অ্যাট অর্থ ছোটো স্থানের ক্ষেত্রে ব্যবহার করবেন। অ্যাক্রস মানে আড়াআড়ি বুঝাইতে প্রেপোজিশনগুলা ব্যবহার করা হয়। সো এই সবগুলা প্রেপোজিশন রিলেটেড টু প্লেস, মানে একটা স্থানকে বোঝাবে। যেমন মিট মি আমার সাথে সাক্ষাৎ করো, মিট মি আমার সাথে সাক্ষাৎ করো এট ঢাকা কলেজ। কোথায় সাক্ষাৎ করো? ঢাকা কলেজ। এখন যদি ঢাকাটারে যদি সবটা ঢাকা হিসাবে কল্পনা করতেন তখন কিন্তু হয়তো ইন একটা বড় স্থান, ঠিক আছে, বড় স্থানের মধ্যে কোনো কিছু কল্পনা, কিন্তু এটা ঢাকা একটা কলেজ, মানে ঢাকার মধ্যে একটা কলেজ, ঠিক আছে। সো ছোটো স্থান, এটা এখানে অ্যাড হবে। দেখেন, ক্যান ইউ মিট মি, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করবে ঢাকা ইউনিভার্সিটি অন সানডে। এটাও কিন্তু দেখেন আপনারা বলছে যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে একটা ইউনিভার্সিটি আছে, ছোটো স্থান, দ্যাট মিনস এটা হলো অ্যাট, ঠিক আছে। অ্যাক্রস তো হবে না, ফর হবে না, ইনটু হবে না, ইনটু মানে কোনো কিছু চলমান বোঝাবে, এটা হবে না। সো হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ ঢাকা। সে কী করলো বলেন? হি স্পেন্ড, সে ব্যয় করলো মোস্ট অফ হিজ লাইফ, তার অধিকাংশ সময় ব্যয় করলো কোথায়? ইন ঢাকা, ঢাকার মধ্যে কিন্তু সে ব্যয়টা করলো। এখন দেখেন ঢাকাটা কিন্তু এই যে আগে বলছিলেন দেখেন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকার সাথে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে ছোটো স্থান বোঝাইছিল, দ্যাট মিনস এখানে অ্যাড হয়েছিল। কিন্তু এখানে তুলনা করা হচ্ছে ঢাকার সাথে, মানে পুরোপুরি ঢাকা, সবটা ঢাকা শহরকে, দ্যাট মিনস এটা বড় স্থান, এখানে কি হবে? ইন হবে। এখন দেখেন হি লিভস ডট ডট মিরপুর ইন ঢাকা, তার মানে এটাও তো আপনি বুঝতে পারছেন ঢাকার মধ্যে একটা জায়গা আছে মিরপুর, ঠিক আছে, এটা ছোটো স্থান, অ্যাড হবে। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ ডট ডট কোথায় বলেন তো? অ্যাট সাভার। ন্যাশনাল জাতীয় জাদুঘর কোথায়? সাভারে। কারণ ইন সাভার দিলে হবে না, কারণ এই সাভার, হ্যাঁ, ঢাকার মধ্যে কিন্তু একটা সাভার আছে, দ্যাট মিনস এটা, হ্যাঁ, অ্যাট হবে, ছোটো স্থান। আই অ্যাটেন্ড ডট ডট অফিস পাংচুয়ালি। তা আই অ্যাটেন্ড আমি যোগদান করি, কী করি? অ্যাট অফিস। ছোটো স্থান বুঝাইলে আপনি অ্যাড ব্যবহার করবেন, ঠিক আছে, অফিস, হ্যাঁ, ছোটো স্থান বুঝাইলে আপনি অ্যাড ব্যবহার করবেন, ছোটো স্থান। সো হি ইজ নট ডট ডট হোম টুডে, সে আজ কোথায়? বাড়িতে নেই। সো হি ইজ নট অ্যাট হোম টুডে। ইন হবে না, উইথ হবে না, অন হবে না, এখানে ছোটো স্থান বাড়িতে বোঝাইছে তো, অফিস, স্কুল, কলেজ, যত রকমের ছোটো স্থান বুঝাইবে সব কিছু অ্যাড হবে। আচ্ছা, আই ড্রিম অফ লিভিং, আই ড্রিম অফ লিভিং, আই ড্রিম অফ লিভিং অ্যাট ট্রপিক্যাল আইসল্যান্ড। মানে কি হবে বলেন তো? অ্যাট এ ট্রপিক্যাল আইসল্যান্ড, আমি একটি দ্বীপের আমার স্বপ্ন হলো অফ লিভিং অ্যাট অ্যাট ট্রপিক্যাল আইসল্যান্ডের মধ্যে আমি একটু বসবাস করব, ঠিক আছে, ছোটো স্থান। হি ডাজ নট অ্যাটেন্ড, অ্যাটেন্ডের সাথে তো সবসময় অ্যাট হয়, অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস, এই যে অফিসের কথা বললো, ঠিক আছে, অ্যাট ব্যবহার করবেন। মাই বেস্ট ফ্রেন্ড লিভস, আমার উত্তম বন্ধু বাস করে অন চট্টগ্রাম রোড। দেখছেন, চট্টগ্রাম যদি তুলনা করতো তখন ইন হইতো, কিন্তু চট্টগ্রাম রোডের কথা বলছে, ঠিক আছে। সো এখানে কি হবে বলেন? এই যে বলেন, এটা ছোটো সময় বোঝাচ্ছে। সো আমি বলছিলাম ছোটো সময় বোঝালে কি হয়? অন হয়, হ্যাঁ, অনও হয়, অ্যাটও হয়, ঠিক আছে। সো মাই বেস্ট ফ্রেন্ড লিভস অন দ্য চট্টগ্রাম রোডের মধ্যে বাস করে। মাই বেস্ট ফ্রেন্ড লিভস অন দ্য চট্টগ্রাম রোডের পরে বাস করে, ঠিক আছে। মিস্টার ইব্রাহিম লিভস 35 র্যাঙ্কিং স্ট্রিট, ঢাকা, ঠিক আছে। সো এখন দেখেন কি হবে, মিস্টার ইব্রাহিম লিভস অ্যাট ছোটোর সময় 35 র্যাঙ্কিং স্ট্রিট, এটা রাস্তার নাম, 35 নম্বর রাস্তায় ঢাকার বাস করে, ছোটোর সময় বুঝতেই পারছেন অ্যাট হবে। সো লেখা আছে দেখেন, ছোটো স্থানের ক্ষেত্রে অ্যাট হয়, যেমন অ্যাট হোম, অ্যাট ফার্ম গেট, অ্যাট অফিস, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অন সানডে। বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, যেমন ইন বাংলাদেশ, ইন আমেরিকা, এই বড় বড় স্থান যখন ইন ঢাকা তখন আবার ইন ব্যবহার করবেন। সো আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখেন, দ্য ট্রেন ইজ রানিং, দ্য ট্রেন ইজ রানিং 40 মাইলস অ্যান আওয়ার। তো এটাও তো অ্যাড হবে, কারণ কত? 40 মাইল, 40 মাইল বেগে ট্রেনটি কী করতেছে? যাচ্ছে। সো দেখেন, নির্দিষ্ট গতিতে চলা, গতি বোঝাইতে প্রেপোজিশন হিসেবে অ্যাড ব্যবহৃত করতে হয়। সো আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন, হি লিভস ডট ডট বাংলাদেশ। আচ্ছা বলেন তো, সে বাংলাদেশের মধ্যে বাস করে, তুলনামূলকভাবে কি? দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা করবেন, যেটা বড় থাকবে সেটার ক্ষেত্রে ইন হবে, আর যেটা ছোট থাকবে সেটা কি? অ্যাড হবে, ঠিক আছে। সো দেখেন, হি লিভস বাংলাদেশ, আমি 100% এখানে ইন ব্যবহার করব। কেন? বাংলাদেশের মধ্যে সে বসবাস করে। এখন আমি এই যে বাংলাদেশের এটা তো বড় স্থান একটা, হ্যাঁ, তুলনামূলকভাবে বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ, ঠিক আছে। ঢাকা হিসেবে যদি কল্পনা করি, ঢাকা হিসেবে যদি ঢাকার মধ্যে একটা শহর আছে, যেমন মনে করেন
সাত গম্বুজ মস্ক ঢাকার মধ্যে অবস্থিত। তাহলে এই সাত গম্বুজের আগে অ্যাট ব্যবহার করবেন, আর ঢাকার মধ্যে তো এটা, তাহলে যদি ঢাকা থাকে তাহলে ডিরেক্টলি ইন ব্যবহার করবেন। বুঝতে পারছেন? দেখেন আরটা দেখেন, আওয়ার স্কুল ইজ ডট ডট মেইন রুট। আমাদের যে স্কুলটা আছে, রুট কথাটা যদি পান না তাহলে আপনি কি করবেন, অন ব্যবহার করে দেবেন এখানে, ঠিক আছে? তা আওয়ার স্কুল ইজ অন দ্য মেইন রুট, মানে নিকটবর্তী কোনো জায়গা বোঝাইতে আপনি অন ব্যবহার করবেন, ঠিক আছে? আরটা দেখেন, পুট দ্য বুক, বইটি রাখেন অন দ্য টেবল। দ্যাট মিনস আমি আগেই বলেছিলাম যে কোনো কিছুর উপরে স্পর্শ করে লেগে থাকলে আপনি প্রিপোজিশন অন ব্যবহার করবেন। সো এখানে কি হবে, অন হবে। সুমাইয়া সেট, সুমাইয়া বসেছিল দ্য টেবল, মানে অন দ্য টেবল, টেবিলের উপরে বসেছিল, স্পর্শ করে লেগে থাকা, সো এখানে অন হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা দেখেন, বাউন্ডারি রুলটা দেখেন যে কাম ডট ডট দ্য পার্ক উইথ মি, মানে বলতেছে যে কোনো কিছু দিকে বোঝাইতেছে, ঠিক আছে? কোনো কিছু যখন দিকে বোঝাবে, হ্যাঁ, দিক, নির্দিষ্ট দিকের দিকে, হ্যাঁ, কোনো কিছু দিকে বোঝালে আপনি সবসময় টু ব্যবহার করবেন। তাহলে কি হলো, যে কাম টু দ্য পার্ক, পার্কের দিকে আসো উইথ মি, আমার সাথে, ঠিক আছে? যেমন কোনো কিছুর দিকে, যে দিকে কথাটা একটু মনে রাখবেন, প্রেপোজিশন টু বসে, কাম টু দ্য পার্ক উইথ মি, চলো পার্কের দিকে যাওয়া যাক। বুঝতে পারছেন? আরেকটা দেখেন, হ্যাভ ইউ ইভার বিন, বলেন তো, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? মানে ইন ডিরেকশন অফ, অ্যাজ ফার অ্যাজ, মানে কোনো কিছু ডিরেকশন যদি বোঝায়, অভিমুখে বোঝায়, হ্যাঁ, কোনো কিছুর দিকে বোঝাচ্ছে, অভিমুখে যাচ্ছে, তুমি কি বলতেছে যে এই যে অভিমুখে, যত দূর সম্ভব, এরকম যদি বোঝায় তাহলে আপনি প্রিপোজিশন কী ব্যবহার করবেন, টু ব্যবহার করবেন। যে হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তুমি কি ঢাকার দিকে আসবে, এরকম দিক বোঝাচ্ছে, হ্যাঁ, সো এটা হবে। এখন আরটা দেখেন, কাজল রিটার্ন লন্ডন। সো এই যে কাজল রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসলো, টু লন্ডন, কোথায় থেকে, লন্ডন থেকে ফিরে আসলো, কিসের দ্বারা, বাই প্লেন, বিমান দ্বারা। কোথায় আসলো, ফ্রম ঢাকা, ঢাকা হতে বিমান, বলতেছে এটা ফ্রম হলো, ফ্রম থাকলে হতে থেকে চেয়ে থাকবে, হ্যাঁ, আর প্লেন মানে যন্ত্র সহায়ক উপায় না, এটা দ্বারা বোঝালে বাই হবে, আর ফ্রম, তাহলে কি বললো, এটা বলছে টু লন্ডন, মিস্টার রিটার্ন টু লন্ডন, লন্ডন থেকে ফিরলো বাই প্লেন ফ্রম ঢাকা, ঢাকা হতে, ঠিক আছে? সে ঢাকা হতে কি করলো, এই লন্ডনে বিমান দ্বারা ফিরলো। তো দিক অভিমুখে বোঝাইতে টু ব্যবহৃত হয়, যাতায়াতের মাধ্যমে, হ্যাঁ, বাই ব্যবহৃত, এটা তো আপনারা বুঝছেন, ঠিক আছে? সো পরটা দেখেন, দেয়ার ইজ এ কফি শপ, দেয়ার মানে আছে, ইজ এ কফি শপ, একটা কফি শপ আছে। সো আমি বলছিলাম দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে, হ্যাঁ, পরে দেখবেন যে এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, দেয়ারের পরে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, দেখবেন যে পরবর্তী শব্দটা এ কফি শপ, একটা কফি শপ দোকান বোঝাচ্ছে, তো দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হবে। দেয়ার ইজ আ কফি শপ ডট ডট দ্য স্ট্রিট, একটা কফি শপ আছে, কোথায় আছে বলেন তো, অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে রাস্তার বরাবরে, রাস্তার পাশাপাশি, বরাবর, আড়াআড়ি, এরকম থাকলে আপনি অ্যাক্রসটা প্রিপোজিশনটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এখন দেখেন একটা চার্ট আছে এখানে, হ্যাঁ, প্রেপোজিশন ডায়াগ্রাম, মানে একটা চার্ট আছে, আপনাদেরকে দেখাই চার্টটা দেখেন, এবুভ, ওভার, অন, দ্যাট মিন একটা প্রথমে কী করবেন, একটা বক্স আঁকবেন, কী আঁকবেন, বক্স আঁকবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন আমি আপনাদেরকে একটু বক্স এর মধ্যে দেখাচ্ছি। সাপোজ এই যে একটা বক্স আঁকলেন, হ্যাঁ, একটা বল আঁকলেন, বলের একটা টান দিলেন, ঠিক আছে? টান দেওয়ার পরে এইটা মনে করবেন যে কোনো বলের উপরের অংশ, তো এটা হলো উপরের অংশ, তো কোনো কিছু যদি লেগে থাকে তাহলে আপনি অন ব্যবহার করবেন, স্পর্শ করা অর্থে ব্যবহার করা, এটা উপরে, ঠিক আছে? উপরে, কিন্তু এটা স্পর্শ, স্পর্শ, ঠিক আছে, বা লেগে থাকবে। আবার এটার উপরে আপনি হবে বলেন ওভার, কি হবে, ওভার, ওভার মানে কি, এটাও উপরে, কিন্তু এটা কি হবে, চলমান অবস্থায় থাকবে, কি থাকবে, কোনো কিছু উপরে যখন চলমান অবস্থায় থাকবে তখন আপনি ওভার প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর অন কোনো কিছুর উপরে লেগে বা স্পর্শ করে থাকবে, আর ওভার উপর দিয়ে কোনো কিছু চলতে থাকবে, যেমন দ্য প্লেন ইজ রানিং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে ঘুরতেছে, ঠিক আছে? দ্যাট মিনস ওভার ব্যবহার করবে, চলমান অবস্থায় থাকবে। আমি দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল, তাহলে এটাও কিন্তু ওভার, মানে কুকুরটা কী করলো, জাম্প দিল ওভার দ্য ওয়াল, এই ওয়ালের উপর দিয়ে, ঠিক আছে, ওভার ব্যবহার করবেন। আর একটা আছে এভোভ,
অ্যাবোভ মানে এটা উপরেই থাকবে, এটাও কি থাকবে, উপরে থাকবে, কিন্তু এটা স্থির অবস্থায় থাকবে। কি থাকবে, স্থির অবস্থায়। আর এটা কি থাকবে, চলমান অবস্থায়। এটা কি থাকবে, চলমান। এটা চলমান, এটা স্থির। আর এটা স্পর্শ করে থাকবে, লেগে থাকবে। ঠিক আছে? সো অ্যাবোভ যদি বলি, আমি যদি বলি হুম দ্য ফ্যান, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, আমার মাথার উপরে ফ্যান আছে। ঠিক আছে, এটা কিন্তু স্থির অবস্থায় আছে। দ্য ম্যাঙ্গো ইজ ওভার মাই হেড, আমার উপরে এই যে আমগুলো আছে এগুলো কিন্তু স্থির অবস্থায় আছে। সো এই সেন্সে এভব ব্যবহার করবেন। আর চলমান বোঝাইলে ওভার ব্যবহার করবেন উপর দিয়ে। আর অন হলো এটা উপরে, এটা লেগে থাকবে, স্পর্শ করা থাকবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন তাহলে তার মানে হলো কি, দেখেন এটা হলো অ্যাক্রস। অ্যাক্রস শব্দের অর্থ হলো আড়াআড়ি বা থ্রু। ঠিক আছে? এটা কোনো কিছু আড়াআড়ি অবস্থা বোঝাবে, যে নদীর পাশে আড়াআড়ি, হ্যাঁ, কোনো জঙ্গলের পাশাপাশি আড়াআড়ি থাকলে অ্যাক্রস ব্যবহার করতে হবে। আর এই যে সাপোজ এটা মনে করেন যে বিশাল একটা জায়গা, হ্যাঁ? সাপোজ এই যে এটা মনে করেন এই যে একটা জায়গা, ঠিক আছে? এটার আপনি সব কল্পনা করবেন ছোট স্থান এড, আবার এটা সবটাকে কল্পনা মনে করেন সাপোজ এটা ছোট স্থান এড, হ্যাঁ? আবার ধরেন এই সবটুকু জায়গা, এটা বড় স্থান, হ্যাঁ? এটার ক্ষেত্রে ইন ব্যবহার করবেন। আর কোনো কিছু যদি আপনার ভিতর থেকে বাহিরে হয় তাহলে আউট অফ ব্যবহার করবেন, আউট অফ ব্যবহার করবেন। ঠিক আছে? আর যদি কোনো কিছু যে আপনার বলে যে কোনো কিছু ধারা বোঝায়, হ্যাঁ? তাহলে আপনি বাই ব্যবহার করেন। বাই অর্থ ধারা। ঠিক আছে? আর ফর অর্থ কোনো কিছুর জন্য। জন্য বোঝাইলে ফর ব্যবহার করবেন। ঠিক আছে? আর ইন অর্থ বললামই মধ্যে। আর আর কি হয়? আরটা হলো যে মনে করেন সাপোজ আপ, আপ শব্দের অর্থ কোনো কিছু উপরে, এটাও স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে? আবার দেখেন যদি বলে আপনাকে যে কি বলা যায়, বিটুইন প্রিপোজিশনটা, অথবা আমি যদি বলি ইনটু বলি, হ্যাঁ? ইনটু মানে কি, যে বাহির থেকে যখন ভিতরে যাবেন তখন ইনটু, ঠিক আছে, ব্যবহার করবেন। ভিতর থেকে বাহিরে চলমান অবস্থায় বাহির থেকে ভিতরে গেলে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করবেন। আর টু, টু হলো শব্দের অর্থ হলো কোনো কিছু দিকে থাকলে আপনি টু ব্যবহার করবেন। ঠিক আছে? আর ফর জন্য, এটা তো বললামই। আর বাই ধারা, আর গেল আর আন্ডার শব্দ, এইটা ব্যবহার করতে পারেন। আন্ডার, আন্ডার মানে কি, আন্ডার অর্থ নিচে, কোনো কিছু নিচে বোঝালে আন্ডার অথবা বেলো, হ্যাঁ? এই আন্ডার অথবা বেলো প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবেন। সো এই প্রিপোজিশন আপনাদের অবশ্যই একটু ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু আপনারা ইজিলি পারবেন। আর একটা প্রিপোজিশন আছে মনে করেন যে বিটুইন। বিটুইন মানে কি, দুইজনের মধ্যে তুলনা বোঝাবে। দুইজনের মধ্যে তুলনা বোঝালে আপনি বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করবেন। আর যদি দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখন আপনি অ্যামাং ব্যবহার করবেন, AMONG। এই প্রিপোজিশনগুলো আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এখন আপনাকে যখন আমি এক্সারসাইজগুলো দেখাবো তাহলে ইজিলি আপনি এই সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাবেন। আমি এক্সারসাইজগুলো দেখাই, তারপর কোন প্রিপোজিশনটা কোথায় বসবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ও আর একটা প্রিপোজিশন সাপোজ মনে করেন অনটা লিখি নাই। অন কোনো কিছুর উপরে স্পর্শ করে বা লেগে থাকবে। ঠিক আছে? আচ্ছা, শেষ। অন দেখেন প্রেপোজিশন ডায়াগ্রাম, দ্যাট মিনস এই যে প্রেপোজিশন একটা ডায়াগ্রাম লেখা আছে এখানে। এবোভ, ওভার, অন, এই তিনটার ব্যবহার বুঝতে পারছেন। কোনো কিছুর উপরে থাকলে সেটা লেগে থাকলে অন হয়। এবোভ মানে উপরে কোনো কিছুর স্থির অবস্থায় থাকবে, ওভার মানে উপরে চলমান অবস্থায় থাকবে। আর দেখেন টু মানে কোনো কিছুর দিকে, দেখেন তীর চিহ্নটা দেখছেন, কোনো কিছুর দিকে বোঝালে প্রিপোজিশন টু ব্যবহার করবেন। ওকে? আর এই দেখেন আউট, আউট একটা প্রেপোজিশন, আউটটা ব্যবহার করবেন যখন এই যে বাহির থেকে, এই যে বাহির থেকে ভিতরে কোনো কিছু ব্যবহার করেন তখন আউটটা ব্যবহার অবশ্যই আপনারা আউট ব্যবহার করবেন। এবং আউট অফ মানে কি, যে ভেতর থেকে বাহিরের দিকে গতিশীল অবস্থায়। এখন কি বলেন, ভেতর থেকে যখন বাহিরে যাবেন, ভিতর থেকে যখন বাহিরে আসবেন তখন আউট অফ ব্যবহার করবেন। আর ইনটু হলো, ইনটু মানে কি, কোনো কিছু মানে রানিং অবস্থায় মানে চলমান অবস্থায় থাকবে। ঠিক আছে? সো চলমান অবস্থায় মানে কি, বাহির থেকে ভেতরের দিকে গতিশীল অবস্থা, চলমান অবস্থায় থাকবে তখন ইনটু ব্যবহার করবেন। যেমন আপনার বন্ধু রুমের ভিতরে আছে, হঠাৎ করে তখন আপনি কী করছেন, হঠাৎ করে রুমের ভিতরে প্রবেশ করলেন তাকে না বলে। যেমন সাডেনলি মাই ফ্রেন্ড এন্টার ইনটু মাই রুম, আমার রুমের মধ্যে প্রবেশ করলো, তাহলে ইনটু ব্যবহার করতে হবে। বুঝছেন?
আর ভিতর থেকে যখন বাহিরে ব্যবহার করবেন তখন আউট অফ ব্যবহার করবেন। কি করবেন? আউট অফ ব্যবহার করবেন। আর বাহিরে থাকলে ন্যাচারালি আউটসাইড ব্যবহার করবেন। আর কোনো কিছুর নিচে থাকলে বেলো বা আন্ডার ব্যবহার করবেন। আর কোনো কিছু দ্বারা থাকলে বাই ব্যবহার করবেন। সো এই যে একটু ব্যাখ্যাটা দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে। কভার মানে কভার করলে ওভার, কভার না করে উপরে থাকলে এবোভ হয়। আচ্ছা এটা কি দেখেন, কভার কভার মানে কি ঢাকা, ঠিক আছে। কভার করলে ওভার, কভার করলে ওভার, আর কভার না করলে, যে কভার যদি না করেন কোনো কিছু এই, মানে আপনি মনে করেন হ্যাঁ কোনো কিছু স্থির অবস্থায় উপরের দিকে আছে, ঠিক আছে, ঢাকা নাই, হ্যাঁ স্থির অবস্থায় আছে, তখন আপনি ইবু ব্যবহার করবেন। আবার দেখেন কোনো কিছুর সাথে লেগে উপরে থাকলে স্পর্শ করে ওয়ান বলেছি, কোনো কিছু দিক বোঝাইলে টু ব্যবহার করবেন, ভিতর থেকে বাহিরের দিকে গতিশীল অবস্থায় আউট অফ ব্যবহার করবেন, ভিতরে স্থির অবস্থায় কোনো কিছু আছে হ্যাঁ তখন ইন ব্যবহার করবেন, স্থির অবস্থায় ভিতরে বড় স্থান, কোনো কিছুর ভিতর থেকে অতিক্রম করা থ্রু, কোনো কিছু থ্রু, এই যে বলছিলাম এইভাবে আর এইভাবে থাকলে থ্রু হয়। তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে থাকলে আন্ডার, এটা আন্ডার ব্যবহার করবেন, নিচে নিচে কোনো কিছু থাকলে আপনি আন্ডার ব্যবহার করবেন। আর তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে আরও নিচে যদি বোঝায়, তল স্পর্শ করছে না আবার নিচে বোঝাইতেছে, বেলো ব্যবহার করবেন। বাহির হতে ভিতরের দিকে থাকলে গতিশীল ইন্টু ব্যবহার করবেন, এটা বলেছি। আরেকটা দেখেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন ট্রান্সপোর্ট এর সাথে সম্পর্কিত প্রেপোজিশন। ট্রান্সপোর্ট মানে কি? যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে যে প্রেপোজিশন কীভাবে সম্পর্কিত সেটা আপনারা একটু দেখেন। দেখেন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, মাই বাইসাইকেল মানে কিসে গিয়েছিলাম? অন মাই বাইসাইকেল। বাইসাইকেল মানে কি? বাইসাইকেল মানে ধারা, ধারা বলেছিলাম যে কোনো কিছু থাকলে কি হয়? বাই হয় প্রেপোজিশন। কিন্তু এখানে দেখেন এখানে অন ব্যবহৃত হয়েছে। কেন অন ব্যবহৃত হয়েছে? হ্যাঁ এটা আপনারা একটু দেখেন, একটা কথা বিষয় দেখেন, এই যে দেখেন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অন মাই বাইসাইকেল। এগুলো থ্রু ডুইং অর ইউজিং সামথিং, বাই মিনস অর ইউজিং সামথিং, কোনো কিছু করে অথবা কোনো কিছু ব্যবহারের সাহায্যে, এর মাধ্যম দিয়ে ব্যবহৃত করতে গেলে বাই ব্যবহৃত করতে হয়। আর যাতায়াতের মাধ্যম, হ্যাঁ গমনার্থে বাই ব্যবহৃত হয়, যেমন বাইসাইকেল, বাই ওয়াটার, হ্যাঁ বাই ট্যাক্সি, বাই কার, বাইসাইকেল, মানে কোনো কিছু যানবাহন থাকলে, ঠিক আছে, যানবাহনের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছুর ধারা থাকবেন তখন এই যে বাই ট্যাক্সি, বাই কার, বাইসাইকেল, বাই প্লেন আপনি ব্যবহার করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে যানবাহন, প্লেন যানবাহন, ঠিক আছে, এবং সাইকেল যানবাহন এবং কার যানবাহন, এটার আগে আপনি বাই ব্যবহার করছেন, ঠিক আছে। কিন্তু একটা কি সব বিষয় ফলো রাখবেন, যদি এই যানবাহনের আগে একটা এই জায়গার মধ্যে হ্যাঁ একটা ডিটারমিনার থাকে, কি থাকে? একটা ডিটারমিনার থাকে, তখন ডিটারমিনার কি থাকে বলেন তো? এ থাকে, এন, এ থাকবো, দি, মাই, হিজ, হার, নির্দিষ্ট সংখ্যা পরিমাপ যেটিকে বোঝায়, তখন আপনার প্রিপোজিশন কি হয়ে যাবে? অন হয়ে যাবে। সো এই দেখেন এই সেন্সে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এখন মাই বাইসাইকেল, এই মাই কিন্তু একটা বলেন কি, এটা কিন্তু একটা ডিটারমিনার। এটা কি ডিটারমিনার? ক্লাসটা যদি আমার না দেখেন তাহলে দেখেন, তাহলে ডিটারমিনারটা চিনতে পারবেন। সো এ এন দি, ঠিক আছে, এ এন দি এটা কি? ডিটারমিনার। ডিটারমিনার মানে সংখ্যা, নির্দেশক প্রতীক। আবার পসেসিভ, সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ, পসেসিভ আছে না, আই মি মাই, মাই একটা ডিটারমিনার, ঠিক আছে, হি হিম হিজ, দেখবেন যত রকমের পসেসিভ থাকবো, এই পসেসিভও যদি থাকে তো সেইগুলোও কিন্তু ডিটারমিনার, ঠিক আছে। সো এই ডিটারমিনার কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, বুঝছেন। যখন এই যানবাহনের আগে একটা ডিটারমিনার থাকবে তখন আপনি 100% আর্টিকেল অন ব্যবহার করবেন। কি করবেন? অন ব্যবহার করবেন। অন কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সো আপনি এটাই মনে রাখবেন, এই যে লেখা আছে দেখেন ডিটারমিনার এ এন দি, মাই, হিজ, হার থাকলে অন বসে, যেমন অন দ্য প্লেন, দেখছেন অন হয়েছে, অন মাই বাইসাইকেল। এখন আপনি যদি শুধু দিয়ে দেন বাইসাইকেল, যানবাহন থাকলে বাই দিয়ে দেন তাহলে হবে? মাইট যদি না থাকতো তাহলে বাই দিতে পারতেন প্রিপোজিশনটা। এই মাইটা আসার পরে মানে ডিটারমিনারটা আসার পরে কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এটাই মনে রাখবেন যে যানবাহন মানে যত রকমের যানবাহন আছে এর আগে বাই হয়, কিন্তু যানবাহনের আগে যখন ডিটারমিনার থাকবে তখন অন হয়ে যাবে প্রিপোজিশন। আচ্ছা পরটা দেখেন, চোজ দ্য রাইট, আচ্ছা চোজ দ্য রাইট ওয়ার্ড অফ দ্য ব্ল্যাঙ্ক, স্পেস ইন রাশেদ উইল কাম টু বাংলাদেশ,
প্লেন দেখছেন। এখন দেখেন এখানে কিন্তু কোনো ডিটারমিনার বা কোনো কিছু নাই, আছে যানবাহনের আগে প্লেন, যানবাহন এগুলোর আগে কোনো ডিটারমিনার আছে নেই, দ্যাট মিনস এখানে কি হবে, বাই হবে। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট, এখানে অন হবে কেন, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম বাড়িতে যায় অন ফুট খালি পায়ে, ঠিক আছে। সো এই অর্থে আপনার অন ব্যবহৃত করতে হবে, অন ফুট। শি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেটে গিয়েছিল অন ফুট খালি পায়ে গিয়েছিল। অন ফুট অর্থ পায়ে হেঁটে চলা। শি ওয়েন্ট টু নিউ মানে বাক্যটি সে নিউ মার্কেটে পায়ে হেঁটে গিয়েছিল। তো পায়ে হেঁটে আপনারা তো রাস্তায় যাবেন, কোনো কিছুর উপর দিয়ে যাবেন, উপর দিয়ে গেলে তো প্রিপোজিশন অনই হবে, একটু মনে রাখবেন এটা। প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড, প্যাসেঞ্জারদেরকে অ্যালাউড করা যাবে না টু ইউজ সেলফোন, সেলফোন তাদের অ্যালাউ করা যাবে না, যাবে না অন এয়ারপ্লেন, এরোপ্লেনস, ঠিক আছে। মানে এয়ারপ্লেনের মধ্যে কি করা যাবে, প্যাসেঞ্জারকে মোবাইল ফোন ইউজ করা যাবে না। তো অন, এই যে ঠিক আছে, সেল ফোন অন এয়ারপ্লেন। সো একটা আপনারা এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। তো এটা একটু এক্সেপশনাল, একটু মনে রাখবেন আপনারা। পরে দেখেন বিটুইন, অ্যামাং, বাই, ওভার, অন, বিসাইডস, এভোভ প্রভৃতি প্রেপোজিশনের ব্যবহার, মানে সবটি প্রেপোজিশনের ব্যবহারটা এখন আপনারা দেখবেন। সো দেখেন অ্যামাং ইজ এ প্রেপোজিশন দ্যাট ইজ ইউজ হুয়েন কি হয়, মোর দেন টু ওয়ার্ড পিপুল আর ইনভলভ। আচ্ছা অ্যামাংটা কখন ব্যবহার করবেন দেখেন, আপনাদেরকে একটু আমি লেখি একটু দেখাই, তাহলে একটু সুন্দর হবে বিষয়টা। দেখেন এই দেখেন বিটুইন, বিটুইন মানে কি দুইজন, দুইজন, ঠিক আছে, দুইজনের মধ্যে তুলনা বোঝাবে, তখন বিটুইন হবে। আর অ্যামাং, অ্যামাং হলো দুইয়ের অধিক, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে, ঠিক আছে। তখন দুইজন হইলে, দুইজনের মধ্যে তুলনা হইলে বিটুইন, আর দুইয়ের অধিক হইলে অ্যামাং ব্যবহার করবে, ঠিক আছে। উদাহরণগুলো একটু দেখেন তাহলে আর একটু বুঝতে পারবেন। দেখেন অ্যামাং ইজ আ প্রেপোজিশন দ্যাট ইজ ইউজ হুয়েন পিপুল আর ইনভলভ, মানে লোকজন কি মোর দেন টু, দুইয়ের অধিক থাকলে তো আপনার অ্যামাং প্রেপোজিশনটা হবে, তাহলে এটা আনসার। হি ডিভাইডেড দ্য মানি, সে টাকাটি ভাগ করে দিল। দেখেন এখন এই দ্য টু চিলড্রেন, দেখেন তো এই যে টু চিলড্রেন, বাচ্চা কয়জন, ফোলাফান দুইজন না, সো দুইজন থাকলে কি হবে বলেন তো, বিটুইন হবে। আর এখানে যদি মানে অনেকগুলা ফলাফল থাকতো, লেখা থাকতো মোর চিলড্রেন্স এরকম থাকতো, তখন আমি অ্যামাং ব্যবহার করতেন। দেখেন আরেকটা, পরেরটা দেখেন কি, দ্য ইয়ার্স 2014 অ্যান্ড 2019 সাল, ঠিক আছে। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকার ছাত্র আমি ছিলাম, 14 এবং 19-এর ছাত্র ছিলাম, ঠিক আছে। সো দেখেন 14 এবং 19 এটা কি দুইটা বোঝাইতেছে না, 14 সাল এবং 19 সাল, দ্যাট মিনস আপনি বিটুইন ব্যবহার করবেন। The division, the various classes of society are not so sharply marked as they used to be. দেখেন দ্য ডিভিশন, এই পরের শব্দটা ফলো করবেন, এনে কি একজন নাকি দুইজন নাকি দুইয়ের অধিক, মানে অধিক বোঝাচ্ছে। দ্য ভেরিয়াস ক্লাসেস অনেক ক্লাস, দুইয়ের অধিক, দ্যাট মিনস অ্যামাং হবে। আটা দেখেন ডিভাইড দ্য ম্যাঙ্গো, ভাগ করে দেন আমগুলা, দ্য বয়েজ অনেকগুলা বালক না, তাহলে কি হবে, অ্যামাং হবে, বুঝতে পারছেন। আবার দেখেন সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর, আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট দ্য ক্লাস। দেখেন এখন দেখেন এই যে দ্য ক্লাস, এই ক্লাসের মধ্যে একটা ক্লাস অনেক মানুষকে বোঝাচ্ছে, এটা একটা ক্লাস না, বুঝছে, ক্লাস দি থাকলে এটা এই সব ক্লাসকেই বোঝাচ্ছে, কথা বলছেন। সো অ্যামাং এখানে হবে। আর দেখেন বিটুইন, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড। সো এখানে একটা বিষয় একটু ফলো করেন, দেখেন বিটুইন, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই ইভার রিড, এটা কি ইউ এন আই হবে, ইউ এন মি হবে, নাকি আই অ্যান্ড ইউ হবে, নাকি ইউ আর এন আই এম হবে। এখানে একটু ব্যাখ্যাটা দেখেন, যখন বাক্যের বিটুইন অ্যামাং আসে তখন তার অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। কি ফর্ম হয়, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হয়। যখন
আপনি যে বিটুইন এবং অ্যামাং আসবে বাক্যের মধ্যে তখন আপনি সবসময় কি অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করবেন। সুতরাং সঠিক বাক্যটি হলো বিটুইন ইউ অ্যান্ড মি। সাবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করবেন। তো বিটুইন দেখেন এই বাক্যের মধ্যে আসছে। তো এই অপশনের মধ্যে কি অবজেক্টিভ ফর্ম কোনটা দেখেন, তো ইউ অ্যান্ড আই তো সাবজেক্টিভ ফর্মতে হবে না। ইউ অ্যান্ড মি তাহলে এটি কি অবজেক্টিভ ফর্ম না, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দেখেন আর একটাও হবে না, ঠিক আছে। সো এটি আনসার। দেখেন দেয়ার ওয়াজেন্ট মাচ ইউনিটি, তাদের মধ্যে ছিল না মাচ ইউনিটি, মানে মাচ মানে অনেক, ইউনিটি মানে একতা তাদের ছিল না। দ্য কাউন্সিল মেম্বার্স, দ্যাট মিনস এখন দেখেন তো কাউন্সিল মেম্বার কি, মেম্বার কি একজন না অনেকগুলা, অনেকগুলা। সো অ্যামাং হবে, অ্যামাং মানে দুইয়ের অধিক বোঝাইলেই আপনার অ্যামাং ব্যবহার করতে হবে। আরটা দেখেন অল দ্য অ্যাক্টরস আই নো, হ্যাঁ পিটার ইজ বাই ফার দ্য বেস্ট। অল দ্য অ্যাক্টরস আই নো, যত দূর আমি সকল অ্যাক্টরকে চিনি, পিটার্স মানে এর মধ্যে হলো পিটার ইজ বাই ফার দ্য বেস্ট, এদের মধ্যে পিটারই হলো সবচেয়ে ভালো। সো এটা দেখেন এই যে অল দ্য অ্যাক্টরস আই নো, তো অল দ্য অ্যাক্টর কি একজন বোঝাইতেছে অনেকগুলা বোঝাইতেছে, অনেকগুলা। সো ফ্রম হবে না, এটা দেন তো হবে না, তাহলে অ্যামাং হবে, বুঝতেছেন, বিটুইন তো হবেই না। আচ্ছা উই ওয়ার ডট ফ্রেন্ড ইন দ্যাট, ফ্রেন্ড কি বলেন তো, ফ্রেন্ড কি একজন না অনেকগুলা, অনেকগুলা। সো অ্যামাং হবে। সো হি ফেল দ্য থিপস, এখন দেখেন এই যে এটা কি একজন নাকি অনেকগুলা, অনেকগুলা দ্য থিপস, তো অ্যামাং, ঠিক আছে হবে। এখন দেখেন বাই ওভার অন এ বুক, ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে। সো কিছু করার নেই, আমি চাচ্ছি যে একটি ক্লাসের মাধ্যমে আপনাদের সবগুলা দেখানোর জন্য, পার্ট বাই পার্ট না করে এক ক্লাসে চাচ্ছি সবটি দেখানোর জন্য। আপনারা যদি ক্লাসটি একটু মনোযোগ সহকারে শুনেন তো এই প্রিপোজিশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাহিরে একটাও আসবে না। আমি যেগুলো দেখাচ্ছি সবগুলাই কিন্তু পরীক্ষায় আসছে, বুঝতে পারছেন। দেখেন নৌরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ফোন, তাহলে দেখেন ইন আছে, অন আছে, ওভার আছে, বাই আছে। সো দেখেন কোনো কিছু দ্বারা বোঝাইলে বলেছিলাম না বাই হবে, তো বাই ফোন, এই ফোন দ্বারা, তাহলে বাই হবে, ঠিক আছে। শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার, এটাও বাই ফোন, এটাও বাই হবে ফোন দ্বারা, হ্যাঁ। মানে শি উইল কী করবে, আলাপ আলোচনা করবে দ্য ইস্যু ব্যাপারটা উইথ দ্য অফিসারের সাথে, কার মাধ্যমে, বাই ফোনের মাধ্যমে, ঠিক আছে। ও দেখেন রেসবি রিকোয়েস্টেড রিমি, রেসবি কী করলো, রিমিকে রিকোয়েস্টেড করলো ফোন, তো এটাও তো বুঝতে পারছেন টেলিফোনের মাধ্যমে, কারো মাধ্যমে, তাহলে বাই হবে। টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিংয়ে, তাহলে রেসবি রিকোয়েস্টেড করলো রিমিকে বাই টেলিফোনের মাধ্যমে টু অ্যাটেন্ড দ্য মিটিংয়ে যোগদান করার জন্য। হি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন, সে সমগ্র মানে হ্যাঁ ব্যয় করেছিল, সমগ্র মানে সব বিকালটা ব্যয় করেছিল, কি করেছিল, হ্যাঁ বলেন তো, অন অন দ্য ফোন। এখন এখানে অন হইল কেন, দেখেন দেখেন এর একটা আর্টিকেল আইছে না, এই যে ফোন, ঠিক আছে, এই যে ফোনের আগে একটা আর্টিকেল চলে আসছে। সো আর্টিকেল যখন আসবে, হ্যাঁ এই যে ফোন কোনো কিছু দ্বারা, এর আগে যদি আর্টিকেল চলে আসে তখন আপনি অন ব্যবহার করবেন। মুন্না, মুন্না ইজ দ্য ফোন, তাহলে এটাও কি হবে, এই দেখেন আর্টিকেল, এই যে ফোন এটা দ্বারা না, তার আগে একটা আর্টিকেল চলে আসছে, সো অন হয়ে যাবে। এখন দেখেন ফোনের মাধ্যমে বোঝাতে বাই ফোন, ওভার দ্য ফোন ব্যবহৃত হয়, তবে কোনো ফোনে কথা চলতেছে বোঝাইতে বি অন দ্য ফোন, মানে রানিং অবস্থায় যখন কোনো কিছু কথা চলতেছে বা এরকম বোঝাইলে তখন অন দ্য ফোন ব্যবহার করবেন, অনটা ব্যবহার করবেন। আর যদি এমনি রানিং অবস্থা না থাকে, হ্যাঁ তখন আপনি সাধারণত বাই ব্যবহার করবেন, ঠিক আছে। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ, তাহলে কি দ্য মার্জিনস অফ সোসাইটি। সো এটা অতিক্রম করা অর্থে এই বায়ন শব্দটা আপনার ব্যবহার করতে হবে, অতিক্রম করা। সো ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ বায়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি, একটু এক্সেপশনাল, একটু আমরা দেখে নেবেন। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ দ্য ম্যাপ, তাহলে কি হবে অন দ্য ম্যাপ, ঠিক আছে। এই যে দেখেন এর আগে কি প্রেপোজিশন অন বসে, মানে ম্যাপ অনুসন্ধানে, ম্যাপের অনুসন্ধানের ক্ষেত্রে আপনি অন ব্যবহার করবেন, ঠিক আছে। এটার ব্যাখ্যাটা ম্যাপের অনুসন্ধানের ক্ষেত্রে প্রেপোজিশন অন হয়। দ্য কেস নেভার কেম ট্রায়াল, বিচারের দিন এটা আসবে না, তো এটা কি বলেন, দ্য কেস নেভার কেম টু মানে আসা, ট্রায়াল কেমের সাথে কি হয় টু, তো ট্রায়ালে এই কেসটা ট্রায়ালে বিচারের দিন আসবে না। মিস্টার খবির ইজ অন কমিটি, এখানে অন শব্দটি কি, অন শব্দটি এখানে কি বলেন তো, অন হলো প্রেপোজিশন, কেন
এই যে কমিটি নাউন, নাউনের আগে তো প্রেপোজিশনই বসে, সহি সেন্সে বলবেন আই কান্ট পার্ক দ্য, হ্যাঁ, আই কান্ট পার্ক দ্য লিমুসিন, ইট ইজ রাইট নাও, এটা একটা সময়, অন দ্য ওয়ে, এই যে সঠিক সময় বোঝাচ্ছে, হ্যাঁ, সো আপনি অন ব্যবহার করবেন। এ নিউ মুন হাং দ্য মাউন্টেন, দ্য ওভার দ্য মাউন্টেন, কোনো কিছুর উপরে বোঝাইছে না, দেখেন তো, এ নিউ মুন, একটা নতুন মুন, হ্যাঁ, চাঁদ, হাং, ওভার দ্য মাউন্টেন। সো আপনারা এখানে ওভার ব্যবহার করবেন, কোনো কিছু উপরে বোঝাইলে তো ওভার ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা দেখেন, she held the umbrella her head, তাহলে কি ওভার হার হেড, she held the umbrella over her head। এখন দেখেন আপনাদেরকে এই যে ওভার যেখানে ব্যবহৃত হচ্ছে, কেন হচ্ছে একটু বারবার আপনাদের একটু দেখাই, যে ওভার কোনো সারপ্রাইজ মানে উপরের কোনো জায়গা বোঝাবে, এর সাথে সাইকোলজিক্যাল, এর সাথে, হ্যাঁ, এর সাথে ফিজিক্যাল কনট্যাক্ট এ থাকে না, অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে থাকা বোঝায় না। তবে উপরে কভার করে থাকা বোঝাইলে, কভার করে থাকা বোঝায়, যেমন হি হেল্ড দ্য আমব্রেলা ওভার হার হেড, দ্য ক্লাউড আর ওভার দ্য মাউন্টেন, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্যাট মিনস দ্য প্লেন মানে বিমানটা কী করতেছে, উড়ে যাচ্ছে। ওভার আমি আগেই বলেছি আপনাদের, কোনো কিছু উপরে যখন রানিং অবস্থায় থাকবে আপনার মাথার উপর দিয়ে বা স্পর্শ করতে পারবে না, হ্যাঁ, তখন আপনি ওভার ব্যবহার, রানিং অবস্থা থাকলে ওভার ব্যবহার করবেন। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স, হ্যাঁ, ফ্যান্সি। সো কোনো কিছুর উপর দিয়ে যখন চলমান বোঝাবে তখন আপনি জাস্ট কী ব্যবহার করবেন, ওভার ব্যবহার করবেন, শেষ। আর এবুক তো আগেই বলেছিলাম, এটা উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকবে তখন আপনি এবুক ব্যবহার করবেন। যেমন একটা উদাহরণ দেখেন, দ্য মাইস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন, হ্যাঁ, দ্য কি ফ্লোর বোর্ডস, দ্যাট মিনস দেখেন এটা হলো তল বা স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে বোঝাইতে বিলো ব্যবহার করতে হয়। যখন আপনি কোনো কিছু স্পর্শ করবেন না, হ্যাঁ, যখন তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচের দিকে বোঝাবে তখন আপনি বেলো ব্যবহার করবেন। আরটা দেখেন, ডু ইউ হ্যাভ এনি মানি ইউ, তাহলে কি হবে, অন ইউ, মানে কারো কাছে থাকা সাথে বহন করা অর্থে, মানে কারো কাছে তোমার কাছে আছে, তোমার কাছে টাকা আছে কিছু বা বহন করা অর্থে আপনি অন ব্যবহার করবেন। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার কাছে কিন্তু টাকা আছে, এরকম সেন্সে আপনি অন ব্যবহার করবেন। সো এই যে অন প্রেপোজিশনটা দেখালাম, এখন আপনাদের দেখাবো বিসাইড এবং বিসাইড। দেখেন বিসাইডের একটার সাথে এস আছে আর একটার সাথে কি এস নেই। সো যদি বিসাইডের সাথে এস থাকে তাহলে তাছাড়া, এটার অর্থ কি হয়, তাছাড়া। আর যদি এস থাকে, এস না থাকে তাহলে বিসাইডের তো পাশে, দুইটাই প্রেপোজিশন একটু মনে রাখবেন। সো আমরা একটু দেখি, উই নিড $200, আমাদের প্রয়োজন $200 প্রয়োজন, ঠিক আছে, আমাদের কত $200 প্রয়োজন, হ্যাঁ, বিসাইড দিস টু পে ফর এভরিথিং, মানে তাছাড়াও, মানে কোনো কিছু কোনো সেন্সের যে এটা তাছাড়াও বা ব্যতীত, আমার এই উই নিড 200, এত ডলার আমার প্রয়োজন, তাছাড়াও আমার আরও, হ্যাঁ, আর একটু বেশি প্রয়োজন, কোনো কিছু অতিরিক্ত আবার কিছু বুঝাইলে আপনার বিসাইড শব্দটা ব্যবহার করবেন, তাছাড়া অর্থে যখন থাকবে তখন ব্যবহার করবেন। আচ্ছা দেখেন, উই সেট, আমরা বসেছিলাম, এই দেখেন দ্য টিচার, তাহলে এখানে বিসাইড দিবেন শুধু, এই যে বিসাইড, কারণ পাশে বসা অর্থে এই বিসাইড ব্যবহার করবেন, ঠিক আছে। আর দেন ফারিন ওয়াজ স্ট্যান্ডিং, ফারিন কিতে দাঁড়িয়েছিল, এটাও বিসাইড দিবেন, দ্য টেবিল, টেবিলের পাশে, ঠিক আছে, এটা সবটাও এটাই হবে। আবার দেখেন, আরেকটা দেখেন যে রিথা সেট, রিতা বসেছিল অন দ্য কর্নার অফ দ্য টেবল, ঠিক আছে, বিসাইড দ্য ডোর, মানে ডোরের পাশে, দরজার পাশে সে কী করেছিল, বসে ছিল। সো আশা করি আমার এই প্রেপোজিশনের ক্লাসটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আর আজকের যে প্রেপোজিশনের ক্লাসটা আমি নিলাম, সেই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যত রকমের পরীক্ষায় প্রেপোজিশন থেকে প্রশ্ন আসুক আপনারা ইনশাল্লাহ পারবেন। এই প্রেপোজিশনটা সব জায়গায় আপনাদের কাজে লাগবে, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও আপনার কাজে লাগবে। সো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সবার জন্য রইল শুভকামনা, ধন্যবাদ।